মোহাম্মদ জাফর ইকবালের 'সাইক্লোন' এই 'সাইক্লোন' বইটা আমাকে বেশ চমকে দিয়েছে এই অর্থে আমি মনে করেছিলাম যে স মোহাম্মদ জাফর ইকবালের এই এসব কিশোর উপন্যাস যেগুলো আছে, নতুন যেগুলো বেরোচ্ছে, আ একদম রিসেন্ট। এটাকে আবার একদম রিসেন্টও বলা যায় না। আমি আসলে অনেকদিন জাফর ইকবালের বই পড়ি না। তার কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন কোনো কিছুই পড়া হয় না। বাট এটা আসলে রিসেন্ট বলা যাবে না। তাও কয়েক বছর হয়ে গেছে এই বইটা প্রকাশিত হওয়ার পর। তবে বইটা আমার কাছে নতুন এবং আমি যেহেতু মানে একটা নির্দিষ্ট সময় পড়ার সময় আমার এই কয়েকদিন আর পড়া হয়নি জাফর ইকবালের কোনো কিছু। সো বইটা নতুন এবং বইটা তার লেটেস্ট ওয়ার্কগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচিত হবে আমার কাছে। তবে আমি যেটা মনে করেছিলাম যে জাফর ইকবালের আসলে হয়তোবা নতুন কিছু দেয়ার নেই পাঠকদেরকে বা কিশোর পাঠকদেরকে, বা হয়তোবা আছে। হয়তোবা তার এসব বই পড়ে অনেকেই মজা পাবে, বা মানে আমি মূল যে কথাটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ফর্মুলা। যে মোহাম্মদ জাফর ইকবালের প্রতিটা বই আসলে কয়েকটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে চলে আসছে। তো আমি মনে করেছিলাম সাইক্লোনও সেই একই রকম ফর্মুলার মধ্যেই পড়বে এবং আমার কাছে মনে হচ্ছিল যে না, জাফর ইকবালের যেসব কিশোর উপন্যাসগুলো এখন বেরোচ্ছে, সায়েন্স ফিকশন এখনও তার সাম্প্রতিক সময়ের যেগুলো সেগুলো এখনও পড়া হয়নি, পড়লে বুঝতে পারবো কী অবস্থা। তবে মনে করেছিলাম যে কিশোর উপন্যাসের ক্ষেত্রে তার আসলে নতুন করে কিছু দেয়ার নেই, অন্তত আমাকে পাঠক হিসেবে তিনি আমাকে আর নতুন করে কিছু দিতে পারবেন না, ইমপ্রেস করতে পারবেন না। কিন্তু আমার ধারণা ভুল, স্বীকার করতে বাধ্য হচ্ছি যে না, মোহাম্মদ জাফর ইকবালের সাইক্লোন পড়ে আমি খুবই চমৎকৃত, খুবই ইমপ্রেসড। এটার কারণগুলোই এখন বলছি যে কেন আসলে আমি অতটা চমৎকৃত হলাম। প্রথমে দেখা যায় যে এটা একটা ভাই বোনের কাহিনী, এবং সেই ভাই বোন হচ্ছে উপকূলীয় অঞ্চলে থাকে। সো বইয়ের নাম যেহেতু সাইক্লোন, সো সেই উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, এই বিষয়টা তো অবশ্যই থাকবে বিষয়টা। এবং এখানে বইয়ের নামটা কিছুটা মিসলিডিংও, অন্তত আমার কাছে ছিল মিসলিডিং এই কারণে, আবার মিসলিডিংও না আসলে একদিক থেকে চিন্তা করলে, কারণ যেহেতু সাইক্লোনকে ঘিরেই বা সাইক্লোনের কারণেই আসলে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু প্রভাবিত হয়েছে, চরিত্রগুলো প্রভাবিত হয়েছে, ঘটনাগুলো প্রভাবিত হয়েছে। সো আসলে সাইক্লোন নামটাকেও আসলে মিসলিডিং বলা যায় না সেক্ষেত্রে। তবে আমি যেটা মনে করেছিলাম যে এবারে আমার যে ভুল ধারণা ছিল সেটা হচ্ছে যে সাইক্লোন বইতে হয়তো দেখবো যে না, যে একটা মেয়ে বা তার ছোট ভাই, যেহেতু পরে দেখলাম যে ওই মেয়েটার একটা ছোট ভাই আছে, প্রচ্ছদে দেখা যাচ্ছিল ভাই বোন দুজন বা দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুইটা কিশোরের ছবি। তো আমি যেটা মনে করলাম যে না, যে সাইক্লোন হবে এরকম সময় হয়তো যখন সাইক্লোনটা হবে তখন হচ্ছে ওরা দুঃসাহসিক কোনো কাজ করবে বা এমন কিছু একটা করবে যে কারণে হচ্ছে উপকূলীয় অঞ্চলের অনেক 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 মানুষের জীবন বেঁচে যাবে, বা তারা অনেক মানুষের জীবন বাঁচাবে, তাদের জন্য উপকূলীয় অঞ্চল অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। হয়তোবা দেশের সরকার প্রধান এসে তাদেরকে পুরস্কৃত করে যাবে বা তাদেরকে অভিনন্দন জানিয়ে যাবে, বা তারা কিন্তু আসলে খুব প্রান্তিক পরিবারের এবং খুব স্ট্রাগলিং ফ্যামিলির যে ভাই বোন, ওরা খুব স্ট্রাগলিং ফ্যামিলিতে বিলং করে, এবং সেই ফ্যামিলি দারিদ্র্যের কষাঘাতের জর্জরিত। এবং এখানে অ্যাজ ইউজুয়াল একটা চরিত্র আছে, যে চরিত্রটা হচ্ছে একটু ধার্মিক, দাড়ি টুপি জোব্বা আছে, ইসলাম ধর্ম ব্যাপারে কথা বলে এবং ধর্মীয় কুসংস্কার আছে, এবং ক্যারেক্টারটাকে অ্যাজ ইউজুয়াল খুব বাজেভাবে ইভিল ওয়েতে উপস্থাপন করা হয়েছে। সেটা নিয়ে সমস্যা, মানে আমি তো জানি যে এটা থাকে, সো এটা নিয়ে আসলে আমি খুব একটা প্যারা খাইনি, আমার সমস্যা মনে হয়নি। সো যেটা হলো যে আমি মনে করলাম যে হয়তোবা না, যে সেই যে গোঁড়া ধার্মিক ক্যারেক্টার, তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে হয়তো এই বইটা শেষ হবে। এবং সেখানে ব্যাপার ছিল যে এই গোঁড়া ধার্মিক ক্যারেক্টার সে তাবিজ দিয়ে বান জাতীয় কিছু একটা দিয়ে দিয়েছে, যার ফলে যে জলোচ্ছ্বাসের যে পানি বা সাইক্লোনের সৃষ্ট যে দুর্যোগ, সেটা আসলে এই তাবিজের বানের অধীনে যেই লোকালয়, সেই লোকালয়ের উপর এফেক্ট করবে না। সেটা হচ্ছে গোঁড়া ধার্মিকের দাবি, এবং অবভিয়াসলি সেই দাবি আসলে ধোপে টিকে নাই এবং পুরা ম্যাসাকার হয়ে যায় পরবর্তীতে। এই যে ম্যাসাকারটা কিন্তু কাহিনীর অর্ধেকও যায় নাই, তার আগেই এই সাইক্লোনের ম্যাসাকারটা হয়ে গেছে। এবং এখানেই আমি অবাক হয়ে গেলাম যে কিরে বাবা, সাইক্লোনটা হয়ে গেল এবং সবকিছু ম্যাসাকার হয়ে গেল, তো তাইলে কাহিনীটা কি নিয়ে? আমি তো ভাবলাম যে এই ভাই বোন মিলে হচ্ছে এই ম্যাসাকারের হাত থেকে সবাইকে বাঁচাবে, কাহিনীটা মূলত এটা।
মূলত এটা হচ্ছে কাহিনীর প্রথম অংশ বা কাহিনীর সূচনা ভূমিকা, প্রোলগ বলা যায়। এরপর আসলে শুরু হয় আসল কাহিনীটা, এবং তখন হচ্ছে দুই ভাই বোনের লাইফের স্ট্রাগল, এবং সেই স্ট্রাগল নিয়েই পরবর্তীতে এই পুরা উপন্যাসের কাহিনী। এবং দুইজনকেই, ভাই এবং বোন দুজনকেই ভয়াবহ স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে বলা যায়। আমি এনজয় করেছি। এবং জাফর ইকবালের বইতে এ ধরনের কিছু এতদিন পর আশা করি নাই। সো এক্সপেকটেশন একেবারেই ছিল না, কোনো ধরনের কোনো এক্সপেকটেশন ছিল না। সো আরও বেশি উপভোগ করেছি। যার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে, ধরেন যে আপনারা যারা সাইলাস হকিংয়ের হারবেনি পড়েছেন, বা চার্লস ডিকেন্সের সব ফেনোমেনাল ওয়ার্কস পড়েছেন, বা এই টাইপের, আরেকটা হচ্ছে যে, যেটা বলে যে যে কমন প্লট ডিভাইস। তো একটা কমন প্লট হচ্ছে র্যাগস টু রিচেস। তো র্যাগস টু রিচেস, এই প্লট ফরম্যাটের আন্ডারে যে ধরনের বই আপনারা পড়েছেন, বা এই টাইপের প্লট ফরম্যাট যাদের পছন্দ, সেই রকম একটা ফিল পাবেন এই সাইক্লোন বইটার মধ্যে। র্যাগস টু রিচেস কি সেটা গুগল করলেই জেনে নিতে পারবেন। বলতে পারেন যে র্যাগস টু রিচেসের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। তো সেরকম একটা ফিল পেয়েছি, একটা চার্লস ডিকেন্স একটা ফিল পেয়েছি। দুর্দান্ত একটা কিশোর উপন্যাস। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে মোহাম্মদ জাফর ইকবাল এই বইতে দুই ধরনের পেশাজীবীকে, দুই শ্রেণীর পেশাজীবীকে একদম ধুয়ে দিছে। একটা হচ্ছে যারা এনজিওতে চাকরি করে, যারা এনজিওতে থাকে তারা, এবং স্পেশালি এনজিওর সেসব মানুষ, এনজিওতে চাকরি করে সেসব মানুষ যাদেরকে হচ্ছে আসলে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ফান্ড আনতে হয়। এবং আরেকটা পেশাজীবী যাদেরকে মোহাম্মদ জাফর ইকবাল পুরো একদম পচায় ফেলছে, সেটা হচ্ছে সাংবাদিক আর এনজিও কর্মী। এই সংবাদকর্মী এবং এনজিও কর্মী, এই দুই ধরনের কর্মীদেরকে জাফর ইকবাল খুব মানে ব্যাশিং করছে। আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এবং আমি মনে করছিলাম যে এনজিওদেরকে এভাবে ব্যাশিং মোহাম্মদ জাফর ইকবাল হয়তো করবে না, কিন্তু করেছে দেখে অবাক হয়েছি, আবার ভালোও লেগেছে যে বাহ, দারুণ তো, মজা তো। এবং মোহাম্মদ জাফর ইকবাল এই যে এনজিওর যারা থাকে, বা এনজিওর কিছু ইনহিউম্যান সাইড এত সুন্দরভাবে তুলে ধরছে, যে বলার মতো না, মানে খুবই মর্মস্পর্শীভাবে। এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। সো যারা আসলে বইটা পড়েন নাই, বা যারা আসলে মোহাম্মদ জাফর ইকবাল পড়েন না, যে মনে করেন যে না সবই তো এক ধরনের পড়ছি, আগে যা পড়ছি সেরকমই, তারা সাইক্লোন ট্রাই করে দেখতে পারেন। সো যারা আসলে চিন্তা করছেন যে মোহাম্মদ জাফর ইকবালের এই দুর্দান্ত কিশোর উপন্যাস সাইক্লোন পড়বেন, তাদের জন্য হেভি রিডিং।